এই সময় রাজ্যে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে একটা অস্থিরতা, অরাজক অবস্থা সৃষ্টির চেষ্টা হচ্ছে। একটা বিশ্রামগঞ্জে নগর পঞ্চায়েত গঠন সিদ্ধান্ত। আমরা প্রথমেই যেটা বলে দিতে চাই, জাতীয় কংগ্রেস বরাবরই উন্নয়ন, প্রগতি, অগ্রগতির পক্ষে, কি দেশে, কি রাজ্যে, কি প্রত্যন্ত অঞ্চলে, সর্বত্রই আমরা উন্নয়নের বিরোধী নই। নগরায়ন, নগর উন্নয়ন হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া, আমরা চাই, আমরা এতে সহমত পোষণ করি। কিন্তু বিশ্রাম সবটাই যাতে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর দাবি। বিশ্রামগঞ্জের ক্ষেত্রে যেটা আমরা সরকারিভাবে জানতে পেরেছি, ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে। এই ত্রিদলীয় মন্ত্রিসভার মথার 2 জন মন্ত্রী আছে ক্যাবিনেটে। সেই সিদ্ধান্ত ক্রমেই নগর পঞ্চায়েত গঠনের সিদ্ধান্তটা হয়েছে। এছাড়া এই প্রক্রিয়া সম্পন্ন করার প্রশ্নে জেলা শাসকের নেতৃত্বে সভা হয়েছে। সেখানে ক্যাবিনেটের সিদ্ধান্তটা অনুমোদিত হয়, কি করে বাস্তবায়িত হবে তা ঠিক হয়। তার পরবর্তী আরেকটি সভায় ওয়ার্ড বিন্যাস হয়। 2টো সভাতে মথার ওই এলাকার নির্বাচিত বিধায়ক এবং এমডিসি দুজনেই উপস্থিত ছিলেন। জেলা শাসকের বক্তব্য দুজনেই সহমত পোষণ করেছে এবং আমরা এই পূর্বে আমরা এ নিয়ে মথার কোনো বক্তব্য আমরা কোন স্তরে আমরা জানতে পারিনি। আপনারা রাজ্যবাসী জেনেছি কিনা আমাদের জানা নেই, আপনাদের যদি জানা থাকে আমাদের ভুল ধরিয়ে দেবেন। আমরা দেখতে পেলাম কি, সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর মথা সুপ্রিমো তার দলবল নিয়ে জেলা শাসকের কাছে গিয়ে উনি দাবি করেন এডিসি এলাকার 30% ভূমি প্রস্তাবিত বা সিদ্ধান্ত, গৃহীত সিদ্ধান্ত বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের এলাকায় ঢুকে গেছে। এটা সংবিধান বিরুদ্ধ, এটা বাতিল করতে হবে। এ হচ্ছে ওনার মুখ্য দাবি। জেলা শাসক এর নিরিখে জানিয়েছে যে এডিসির কোন ভূমি নগর পঞ্চায়েতের প্রস্তাবিত যে ম্যাপিং তাতে ঢুকে স্পষ্ট করেছেন। 2 জন সদস্য সেখানে উপস্থিত ছিলেন, তারা কেন বলেন। আমাদেরও প্রশ্ন, এটা লোক দেখানো বিরোধিতা না দ্বিচারিতা, এটা আমাদের প্রশ্ন। আমরা লক্ষ্য করছি মথা সুপ্রিমো ডেপুটেশন যাওয়ার পর গত কিছুদিন যাবৎ বিশ্রামগঞ্জে অবস্থান আন্দোলন চলছে। সে নিয়ে আমি বেশি কথা যেতে চাই না, আমার বেশি কথা বলা উচিত হবে না। আমি শুধু যেটা বলতে চাই, গতকালকে এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য উনি সেই অবস্থানে গিয়েছেন। উনি রাজ্য সরকারকে বলেছেন, রাজ্য সরকার সংবিধান বিরোধী পদক্ষেপ গ্রহণ করেছে, এটা বেআইনি। ভালো কথা, বিজেপি সংবিধান অমান্য করে বেআইনি কাজ করে এডিসির অধিকার খর্ব করে, এটা তো আমরা বরাবরই বলে আসছি। বিজেপি নীতিগত ভাবেই এডিসি বিরোধী। এই এডিসি ষষ্ঠ তফসিলের প্রস্তাব 1979 সালে রাজ্যের তখনকার মুখ্যমন্ত্রী ওই বিজেপির পূর্বসূরি জনসংঘের প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের কাছে নিয়ে গিয়েছিলেন। মোরারজি দেশাই পত্রপাঠ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। বাকি ইতিহাস আপনাদের জানা, আমি বিবরণ দিতে চাই না। এটা ভালো কথা, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে বিজেপি বনাধিকার আইন
যেটা ইউপিএ সরকার মনমোহন সিংজি তৈরি করে আমাদের ট্রাইবেলদের অধিকার, বনের উপর, জঙ্গলের উপর, জলের উপর অধিকার স্বীকৃতি দিয়েছিল। এর ফলে গোটা দেশের বিবরণ না দিয়ে শুধু ত্রিপুরা 1,30,000 হেক্টর জমি, 1,25,000 আদিবাসী পরিবারকে 18 সালের পূর্বে ত্রিপুরা সরকার পাট্টা দিয়েছে। আর এডিসি এলাকার জমি হস্তান্তর কিভাবে হবে এটা নির্ণয়ের জন্য একটা কমিটি ছিল। বিজেপি আসার পর, এডিসিতে মাথা আসার পর সেই কমিটি ভেঙে দেওয়ার ফলে এডিসি এলাকার জমি নানাভাবে হস্তান্তরিত হচ্ছে। এগুলি নিয়ে আমি প্রশ্ন করতে চাই না। ওই সিএমও সাহেবের কাছে, ওই যিনি গতকালকে বলেছেন যে নানা কথা বলে এসেছেন, ওনার কাছে শুধু আমি জানতে চাই আপনাদের মাধ্যমে, উনি আশা করি জবাব দেবেন যদি সব সাহস থাকে। দিল্লির পরিচিত রাষ্ট্রবাদী ব্যবসায়ী সুভাষ জিন্দা এবং ক্যাপ্টেন জিএস রাজর্ষিকে কিসের বিনিময়ে, কিসের নিরিখে, কোন আইনে এডিসি এলাকার বহু মূল্যের জমি তুলে দেওয়া হয়েছে? অভিযোগ এতে মুখ্য কার্যনির্বাহী সদস্য আর ত্রিপুরা মাথার একজন স্বনামধন্য নেতা এর সাথে যুক্ত। তাই আমরা বলি যে আন্দোলন দ্বিচারিতা ছাড়া কিছু নয়। আমাদের দাবি বিশ্রামগঞ্জে নগর পঞ্চায়েত হোক, কিন্তু তার আগে সরকার জবরদস্তিমূলক না, গণতান্ত্রিক উপায়ে কমিশন গঠন করে ওই এলাকায় বসবাসকারী সব অংশের নাগরিকের মতামত নিয়ে সেখানে নগর পঞ্চায়েত গঠন করা হোক। আর মথার কাছে দ্বিচারিতা বন্ধ করুন। অনেক হয়েছে, ধরা পড়ে গেছে ককবরক নিয়ে। ওই পরীক্ষার প্রাককালে সিবিএসই পরীক্ষা শুরু হয়ে গেছে, আমাদের ত্রিপুরা বোর্ডের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। অনেক গাল গল্প শুনিয়েছিল মাথা সুপ্রিমো যে এবার থেকে প্রশ্নপত্র হবে রোমান হরফে, ককবরকে রোমান হরফে, আর উত্তরপত্র লেখার সুযোগ হবে ককবরকে রোমান হরফে। এতে বিভ্রান্ত হয়েছে আমাদের রাজ্যের ছাত্র ছাত্রীরা। সাধারণ মানুষের নিরাপত্তাহীনতায় ভুগবে, এটাই স্বাভাবিক। সেই জায়গায় শুধু এই আবেদনটা করে শেষ করব। সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, দেশ রক্ষায়, দেশের গণতন্ত্র রক্ষায়, রাজ্যের গণতন্ত্র, রাজ্যের সংস্কৃতি এসব রক্ষায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিপালন করতে পারেন। সে ভূমিকা প্রতিপালনে আপনাদের কাছে বিনীত আবেদন রেখে শুধু একটা কথা স্মরণ করে দিতে চাই, আমাদের দেশের বর্তমান শাসক গোষ্ঠী সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী না। তাই তারা, তাদের নীতি হচ্ছে যারা তাদের তল্পিবাহক হয়ে থাকবে তাদের হয়ে কাজ করবে, তাদের জন্য সমস্ত কিছু ছাড়। আর যারা তার বিরোধিতা করার চেষ্টা করবে বা সত্য তুলে ধরবে, সত্য অন্বেষণ করবে, বের করার চেষ্টা হবে, তাদের হয় স্থান হবে জেলখানায়, নতুবা খুন হয়ে যেতে হবে, না নতুবা যে কোনো ধরনের নির্যাতনের মুখোমুখি হতে হবে। এই হচ্ছে বর্তমান সরকারের নীতি। আমাদের রাজ্যেও তা ব্যতিক্রম নয়। এই কারণে বিভাজন তৈরি করে নানাভাবে এই ক্ষেত্রটাকে দুর্বল করার চেষ্টা করছে। আমরা আবেদন করব প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের সার্বিক স্বার্থে, জনকল্যাণে আপনারা আরো ইতিবাচক ভূমিকা আরো বেশি করে নেবেন এবং আমাদেরকে, আমরা যে আন্দোলনের ময়দানে আছি বিষয়গুলি নিয়েও আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, সেই সম্পর্কে আপনাদের সহযোগিতা কামনা করে আমার কথা বলা শেষ করছি। জানি না এই পরীক্ষার প্রাক মুহূর্তে ওই মানব বন্ধনের নাটক আর সেই রাস্তা অবরোধ এসবের মানে কি? প্রকৃত তথ্য আমি শুধু আদিবাসী তরুণ ছাত্র ছাত্রী যুব সমাজের উদ্দেশ্যে একটু যদি সময় লাগে আমি সংক্ষেপে তথ্যটা দিই। এই রাজ্যে অস্বীকার করার সুযোগ আছে 1897 সালে আমাদের রাজ্যের দৌলত আহমেদ নামে এক শিক্ষাবিদ প্রথম ককবরক ভাষার ব্যাকরণ রচনা করে একে সমৃদ্ধ করেছে
সালে রাধামোহন ঠাকুর দেববর্মন, উনি ঠাকুর উপাধি পেয়েছিলেন, উনি একে সমৃদ্ধ করেছিলেন। 184 জন আদিবাসী রাজা থাকা সত্ত্বেও শাসন করে গেছে, বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর সহ। ককবরক ভাষার উন্নতি করবে, ককবরক ভাষার লেখন, পঠন পাঠন এবং শিক্ষা ক্ষেত্রে তার সংযোজন, এই ক্ষেত্রে ভূমিকাটা কি ছিল? যদি কিছু থেকে থাকে প্রকাশ্যে নিয়ে আসুন। ককবরক ভাষার প্রথম স্বীকৃতি, সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি আমাদের 1979 সালের 19 জানুয়ারি হয়েছে। ককবরক এক ব্যাকরণ তৈরির পর 100 বছর বাংলা লিপিতে লিখিত হয়ে আসছিল, বাংলা লিপিতে ছাপা হয়ে আসছিল। নানা সাহিত্য, নানা গল্প, নানা উপন্যাস, এগুলি দিতে গেলে অনেক সময়ের ব্যাপার, আমি দিতে চাই না। সেগুলি আছে, প্রয়োজনে আমি উপস্থিত করব, কিন্তু এগুলি ছিল। এরপর রোমান হরফেও এটা চালু হয়েছিল, কেউ কেউ এটাকে লিপিবদ্ধ করত। তো এটা চালু 79 সালের পর প্রাথমিক স্তর থেকে 18 সালের পূর্বে রাজ্যের সর্বোচ্চ শিক্ষার স্তর ইউনিভার্সিটি পর্যন্ত ককবরকে পড়ার সুযোগ, ককবরকে একটা সাবজেক্ট হিসাবে ককবরকে লেখার সুযোগ সেখানে সৃষ্টি করা হয়েছিল। তো এটা হয়েছে। এই সময় একটা বিতর্ক দেখা দিয়েছে, এখনো বিতর্ক বর্তমান, লিপি কি হবে, রোমান না ককবরক? এটা নিরসনের জন্য বিশিষ্ট দেশের বিশিষ্ট ভাষাবিদ পবিত্র সরকার, ওনার নেতৃত্বে একটা কমিশন হয়। কমিশনের সুপারিশ ছিল যে ককবরক রোমানেও হতে পারে, হরফেও হতে পারে, বাংলাতেও হতে পারে। আমাদের প্রদেশ কংগ্রেস সেই কমিশনের কাছে প্রস্তাব রেখেছিল রোমান হরফে করার জন্য। আমার পবিত্র সরকার মহাশয়ের পরামর্শ ছিল সরকার যাতে জবরদস্তিমূলক কোনোটা চাপিয়ে না দেয়। আদিবাসীরা কিসে স্বাচ্ছন্দ্য বোধ করবে, ছাত্রছাত্রীরা কোনটাকে ফেভার করবে, এটা নির্ধারিত করার ক্ষমতা আদিবাসীদের, তারা যাতে এটা চূড়ান্ত করে, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। আমরা চলতি বিধানসভায় আমাদের কংগ্রেস দলের পক্ষ থেকে প্রস্তাব আনা হয়েছিল রোমান হরফে চালু করার জন্য। তো এই রোমান হরফের তথাকথিত মথা প্রেমীরা, তাদের বিধায়করা ওই দিন বিধানসভাতে এই প্রস্তাবের পক্ষে দাঁড়ায়নি। আরেকটি প্রশ্ন ককবরক সম্পর্কে, ওই এডিসিতে তো 5 বছর হলো আপনারা ক্ষমতায়, এডিসিতে কেন রোমান হরফ চালু করা হয়নি ককবরকে? কি জবাব আছে? এই সমস্ত দ্বিচারিতা করে যে উনি বলছেন, মথা সুপ্রিমো এবং তাদের দলের অনেকে বলছেন না রাজ্যের বিজেপিটা খারাপ, বর্তমান মুখ্যমন্ত্রী খারাপ, আদিবাসী বিদ্বেষী। আমি সারা দেশের বিজেপির চরিত্র এখানে তুলে ধরতে চাই না, শুধু বলছি উনি যে স্লোগানটা সামনে নিয়ে এসেছেন যে আমাদের দরকার আদিবাসী মুখ্যমন্ত্রী। যে আদিবাসী মুখ্যমন্ত্রী হলে পর নীতি যদি ঠিক না থাকে আদিবাসীদের কি অবস্থা হয়, অনেক উদাহরণ আছে। আমি ছোট্ট একটা উদাহরণ শুধু দিই, সে উদাহরণটা হচ্ছে, আপনারা সকলেই জানেন ভারতবর্ষে বর্তমানে একটা বড় রাজ্যে আদিবাসী মুখ্যমন্ত্রী আছেন ছত্তিশগড়, বিজেপি শাসিত রাজ্য ছত্তিশগড়ে 1,25,000 সালে 1,742 হেক্টর জমি, যেখানে 4.5 লক্ষ বহুমূল্যের গাছ ছিল, সেই গাছ কেটে হাজার হাজার আদিবাসীদের উচ্ছেদ করে সেই জমি মোদি শাহ, আমাদের মথা সুপ্রিমোর প্রিয় বন্ধু, উনার পরামর্শদাতা, সেই মোদি শাহদের সবচাইতে বিশ্বস্ত ভারতবর্ষের জালিয়াত ব্যবসায়ী, 1 নম্বর জালিয়াত ব্যবসায়ী আদানিকে তুলে দিয়েছে। হাজার হাজার আদিবাসীকে সেখানে উচ্ছেদ করে দেওয়া হয়েছে।
আরো অসংখ্য উদাহরণ আছে, আসামের উদাহরণ আপনারা জানেন, আমি সেগুলি তুলে ধরতে চাই না। এই হচ্ছে বিজেপির চরিত্র। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে এই যে মেকি আদিবাসী দরদ আর মেকি আদিবাসী কল্যাণে আন্দোলন খেলা এই সমস্ত বন্ধ করে এই বিভ্রান্ত করার তরুণ আদিবাসী যুব সমাজকে বিভ্রান্ত করার পথ পরিহার করুন। প্রকৃত অর্থে যদি আদিবাসী মঙ্গল চান, তাহলে প্রকৃতভাবে যে পথে আদিবাসীদের মঙ্গল হবে সেই পথ অনুসরণ করার দিকে এগিয়ে আসুন। বিজেপির সংস্রব ত্যাগ করুন, চরম আদিবাসী বিদ্বেষী দল। দ্বিতীয়ত যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের সাথে এটা সম্পর্কযুক্ত জড়িত, ইদানিং অতি সম্প্রতি রাজ্যে আমরা যে জিনিসটা দেখছি, একটা অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে শাসক জোটের তরফ থেকে। আমি সাধারণ আইন শৃঙ্খলার কথা ছেড়ে দিয়েছি, আমি নারী নির্যাতনের কথা ছেড়ে দিয়েছি, নারীদের ঘরে নিরাপত্তাহীনতার কথা ছেড়ে দিয়েছি, নিগু মাফিয়া বাণিজ্য জমির দালালি এইসব আমি ছেড়ে দিয়েছি, নেশা বাণিজ্য এইসব আমি ছেড়ে দিয়েছি। কিন্তু শাসক জোটের অভ্যন্তরে যে কাজিয়া, যেই ধরনের হুমকি ধমকি, প্রতিহিংসামূলক বক্তব্য, একে অপরকে যেভাবে অসাংবিধানিক ভাষায় আক্রমণ করছে, দুর্নীতির অভিযোগ সহ নানা অনৈতিক অভিযোগ তুলে আনছে, এ তো একটা সময় যারা পুরনো আছেন তাদের জানা আছে যে একটা সময় আমাদের রাজ্যে কিছু উচ্ছৃঙ্খল ক্লাবের যে সংস্কৃতি ছিল, অনেকটা সেই ধরনের সংস্কৃতি নিয়ে আসা হচ্ছে। এতে দুঃখের বিষয়, এতে লিপ্ত হয়ে গেছে। একটা সময় ছিল নিচু তলায় মাঝারি তলায় রক্তাক্ত সংঘর্ষ, আজকে এটা উপর তলায় সর্বোচ্চ স্তরে চলে এসেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এতে যুক্ত হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী দুর্নীতির অভিযোগ তুলছেন, সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলছেন, সাংবিধানিক ক্ষমতা অপপ্রয়োগের অভিযোগ তুলছেন। ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কার্পণ্য কেন? ওনার কথা, ওনার নির্দেশ পুলিশ মান্যতা দিচ্ছে না কেন? অনেক ঘটনা আমি আছে এখানে, সাংবাদিকদের সম্পর্কে, ওই সম্পাদকের বাড়ির সামনে খুনের হুমকি দেওয়া সম্পর্কে, সাংবাদিকদের ওই যে অবস্থান থেকে যে সমস্ত বিষয় উঠেছে সেই সম্পর্কিত বিষয় এখানে সবিস্তার উল্লেখ করতে চাই না। কিন্তু যেটা বলতে চাই যে উনি বললে পর কে এফআইআর রেজিস্ট্রি হয়, উনি না বললে এফআইআরও রেজিস্ট্রি হয় না। এটা মানে গণতন্ত্রের সংবিধানের চতুর্থ স্তম্ভের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়ে গেছে যে পত্রিকা সম্পাদক মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে ওনার বাড়ি, সেখানে রাস্তা অবরোধ করে, জাতীয় সড়ক অবরোধ করে, ঘন্টার পর ঘন্টা অবরোধ করে, এটাও বেআইনি অবরোধ করে পুলিশ নির্বাক ভূমিকা। তার ওনাকে খুনের হুমকি দিল, থানায় এফআইআর করলো, এফআইআর রেজিস্ট্রি হয় না যতক্ষণ না মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন। তো রেজিস্ট্রি হওয়ার পর আজকে তো 5 দিন, আসামিদের কি হলো? একজনের গ্রেপ্তারের খবর আছে না? গ্রেপ্তারের খবর নেই। উপরন্তু খবর হচ্ছে কি, গতকালকে ওই এলাকায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আগরতলার প্রতিষ্ঠিত আইনি ব্যবসায়ী, কাঠের ব্যবসা করে, কোর্টের অর্ডার আছে, বিধায়কের ভাই নাকি ওনাকে হুমকি দিয়েছে যেটা ছেড়ে দিতে হবে, না হয় বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, দখল নিয়ে নেওয়া হবে, যদি না দেয় ওনাকে খুন করে ফেলা হবে। উনি এফআইআর দাখিল করেছেন, রেজিস্ট্রি হয়নি। আমরা কংগ্রেস দল মন্ত্রী সুধাংশু দাস প্রকাশ্যে ঘুষ দেওয়ার দুর্নীতির কথা স্বীকার করার পর আমরা এফআইআর দাখিল করেছিলাম, আজও রেজিস্ট্রি হয়নি। তাহলে মুখ্যমন্ত্রীর এই সমস্ত বক্তব্য, জিরো টলারেন্স বা এডিসি সম্পর্কে দুর্নীতির অভিযোগগুলি, এগুলি সুরাহা করার, এগুলি নিরসনের বা এগুলি সম্পর্কে ব্যবস্থা গ্রহণের সব দায়িত্ব তো উনার। উনার কথা, উনার সিদ্ধান্ত এখন তো দেখা যাচ্ছে একটা কাগজের টুকরোর যা মূল্য আছে, উনার সিদ্ধান্তের যে মূল্য নেই। উনার বক্তব্য উদয়পুরে ওই আদালতে একজন সম্পাদক